নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতের স্বাধীনতা ইতিহাসে তার নামটুকুই যথেষ্ট। অসীম সাহসের প্রতীক তিনি। সব থেকে বড় কথা, নিজের জীবনকে কিভাবে দেশের জন্য সমর্পণ করতে হয় তারই একজন জ্বলজ্যান্ত উদাহরণ স্বয়ং নেতাজি। কিন্তু যে দেশের জন্য তিনি প্রাণ দিলেন সেই দেশের মানুষই তার মৃত্যুর কারণ জানে না। এমনকি মৃত্যু কবে হয়েছিল সেটাও পরিষ্কার নয়। ভারতের স্বাধীনতা সংগ্রাম যার হাত ধরে পেয়েছিল এক নতুন দিশা। জন্ম কটক হলেও এই মানুষটির বেড়ে ওঠা কলকাতায়। সত্যি তার কর্মক্ষেত্র সারা বিশ্বে। এই বিপ্লবীর নানান গল্প বা নানান বিপ্লব উঠে এসেছে বড় পর্দায়, কিন্তু আজও পরিষ্কার হয়নি তার মৃত্যুর আসল কারণ। গুগলে তার নাম সার্চ করলেও সেই একটাই তারিখ ভেসে আসে, 1945 সালের 8ই অগস্ট। কিন্তু অনেকেই মানেননি এই কথা। আজও দেশবাসী মনে করে সেদিন মৃত্যু হয়নি নেতাজির। পরবর্তী সময়ে গুন্ডামি বাবা নেতাজি কিনা এমন অনেক প্রশ্নই রয়ে গেছে। তার অন্তর্ধান পৃথিবীর সবথেকে বড় রহস্যগুলির মধ্যে একটি। সাল 1897 সুভাষচন্দ্রের জন্ম হয় কটক শহরে। দেশের মানুষ তার ফিরে আসার অপেক্ষায় শুধু করে গেছেন, কিন্তু জনসাধারণ সেই স্বপ্ন অধুরাই থেকে গেছে। বরং তার মৃত্যুকে নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। তার জীবনের আরেকটি রহস্য আপনাদের সামনে তুলে ধরবো, যা সবারই জানা প্রয়োজন। বন্ধুরা, কমেন্টে অবশ্যই জয় নেতাজি একবার অন্তত লিখতে ভুলবেন না। ঐতিহাসিক লিওনার্ডের গার্ডেনের লিখিত ভিত্তিতে এটা বলা যায়, তাইপেই তাইহোকো বিমানবন্দরে দুপুর 2:30 নাগাদ একটি বিশাল বিমান দুর্ঘটনায় শরীরের প্রায় 90% পুড়ে গিয়েছিল নেতাজির। 3rd ডিগ্রি বার্ন ইনজুরি নিয়ে ভর্তি হয়েছিল হাসপাতালে, কিন্তু সেখানেই মৃত্যু হয়েছে তার। এমনকি শাহনওয়াজ কমিশন, এমনকি খোসলা কমিশন রিপোর্ট অনুযায়ী রিপোর্টকে মান্যতা দিয়েছে ভারত সরকার। এটাই জানা যায় ওই বিমান দুর্ঘটনায় যিনি তার শেষ সঙ্গী ছিলেন, তাকে যখন জিজ্ঞাসা করা হয় যে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্র কি মারা গিয়েছেন নাকি বেঁচে গিয়েছেন, অদ্ভুতভাবে তিনি কোনো উত্তরই দেননি। সারা জীবন নীরবে থেকে গেছেন। অথচ এই মানুষটির উপর বিশ্বাস করে তিনি ডুবো জাহাজে করে জার্মানি থেকে জাপানের উপকূলে এসেছিলেন। এক রহস্যজনক যোগসূত্রের সাহায্যে এর মৃত্যু রহস্য পাওয়া যায়। 1945 সালে ভারত পাকিস্তান যুদ্ধের পর 1966 সালে সোভিয়েত ইউনিয়নের তাশখণ্ডে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়। সেই দিন রাত্রি হোটেলে নিজের কক্ষেই মারা যায় লাল বাহাদুর শাস্ত্রী। পরবর্তী সময়ে শাস্ত্রীর স্ত্রী জানায় তিনি মৃত্যুর আগে বাড়িতে কল করেন এবং তিনি সেই ফোনে জানান তিনি একজন বিশেষ ব্যক্তির সঙ্গে দেখা করেছেন, যার জন্য গোটা ভারতবর্ষ অপেক্ষা করেছে। তিনি এও বলেন তিনি পরদিন দেশে ফিরে সেই সমস্ত জাতিকে এক চমকপ্রদ উপহার দেবেন। কিন্তু সেই রাতেই মারা যান তিনি। 60-এর দশকে ভারতবর্ষ শুধুমাত্র নেতাজির অপেক্ষায় ছিল। তবে কি লাল বাহাদুর শাস্ত্রী 1966 সালে নেতাজির সাথে সাক্ষাৎ করেছিলেন? এই প্রশ্নের উত্তর আজও অমীমাংসিতভাবে রয়ে গেছে। লাল বাহাদুর শাস্ত্রীর মরদেহ দেখে অনেকের ধারণা হয়েছিল তার মৃত্যু হয়েছে বিষক্রিয়ায়। অথচ কোনো অজ্ঞাত কারণে দেশের প্রধানমন্ত্রী এই অস্বাভাবিক মৃত্যুর ফলে তার মরদেহ কোনো ময়নাতদন্ত না করে দ্রুত সৎকার করে দেওয়া হয়। এমনকি হোটেল রুম থেকে গায়েব হয়ে যায় শাস্ত্রীজির ডায়েরি। হারিয়ে যান সেই রাতে শাস্ত্রীজির সেবার দায়িত্ব থাকা খানসামা। লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যু কমিটি গঠিত সংসদীয় সমস্ত কমিটি, তার ব্যক্তিগত চিকিৎসক এবং সচিব দুজনেই সড়ক দুর্ঘটনায় মারা যায়। এর ঠিক পরবর্তী সময়ে সন্ন্যাসীর বেশে সুভাষচন্দ্র বসুর ফিরে আসা নিয়ে 50-এর দশকে শৌলমালী আশ্রম থেকে শুরু করে বিভিন্ন সময় নানান দাবি ওঠে। মুখার্জি কমিশনের সঙ্গে আর একজন সাধুবাবার তথ্য উপস্থাপিত হয়। 1945 সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের ফরিদাবাদে রাম ভবন নামে একটি বাড়িতে একজন সন্ন্যাসীর মৃত্যু হয়, যিনি মহাকাল, ভগবানজি সহ নামই তার অনুরাগীদের মধ্যে পরিচিত। এমনকি তিনি সবসময় পর্দার আড়ালে থাকতেন এবং সাধারণত কারোর সঙ্গে দেখাও করতেন না। নেতাজির ভাইজি ললিতা বসু 1946 সালের প্রথম দিকে রাম ভবনে যান। সেখানে ঘরের ভেতর থাকা ভগবানজির ব্যবহৃত বিভিন্ন সামগ্রিক চিঠি, নথি ও অন্যান্য জিনিসগুলো দেখে তিনি নিশ্চিত হয় সেগুলো তার কাকা অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বসুর। তার আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশনা অনুযায়ী রামমোহনে থাকা ভগবানজির সব জিনিসপত্রগুলি ফৈজাবাদের সমস্ত সংরক্ষণে করে রেখে দিয়েছে। আসুন এই গুন্ডামি বাবা সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। নেতাজির মৃত্যু নিয়ে যেমন রহস্য রয়েছে, তেমনি গুন্ডামি বাবা সম্পর্কে অনেক রহস্য রয়েছে। তিনি কে ছিলেন সেই বিষয়ে। 1945 সালে তাইওয়ান বিমান দুর্ঘটনায় তার মৃত্যু কি আদেও হয়েছিল, নাকি তিনি পরে সন্ন্যাস নিয়ে উত্তরপ্রদেশের ফৈজাবাদে গুন্ডামি বাবা হয়ে গিয়েছিলেন? ইনি কি নেতাজি? বহুদিন ধরে এই প্রশ্ন বাঙালি তথা ভারতবর্ষের প্রত্যেকের মনে ঘুরপাক খাচ্ছে। এর কিছু বছর আগে যে গুমনামি ছবিটা বেরিয়েছিল, সেইটা আসার পর থেকে মানুষের কৌতূহল আরো অনেক বেড়ে গিয়েছে। সহায় কমিশন বলেছেন
যে ভগবানজি বা গুমনামি বাবা নেতাজির ভক্ত ছিলেন নাকি তিনি স্বয়ং নেতাজি, তবে তার গলার স্বরের সঙ্গে মিল ছিল নেতাজির। এই কথা কি আদৌ সঠিক? গুমনামি বাবার মৃত্যুর পর তার কয়েকটি দাঁত পাওয়া গিয়েছে, তা রামভবন থেকে পাওয়া গিয়েছিল। সেই দাঁতে ডিএনএ টেস্ট করা হয়েছিল, সেটা করা হয়েছিল কলকাতায় সেন্ট্রাল কলেজ ফরেন্সিক ল্যাবরেটরিতে। 1985 সালে অযোধ্যার গুপ্তার ঘাটে দাহ করা হয় গুমনামি বাবাকে। একটি বিশেষ রিপোর্টে বলা হয়েছে যে ভগবানজির ঘর থেকে যেই সব জিনিস উদ্ধার করা হয়েছিল তার থেকে এটা বলাই যায় যে গুমনামি বাবাই নেতাজি। তবে গুমনামি বাবা যে নেতাজির ভক্ত ছিলেন সেটা জানিয়েছে একটি কমিশন, কিন্তু মানুষ তাকে নেতাজি মনে করায় বারবার বাড়ি বদলাতে হয়েছিল গুমনামি বাবাকে। সেটা কমিশনের রিপোর্টেও উঠে এসেছে। গুমনামি বাবা তার ভক্তদের সঙ্গে দেখা করতেন না, পর্দার আড়ালে থাকতেন। এটিকে অনবদ্য মনের শক্তি নিদর্শন বলে মনে করা হয়। শোনা যায় তার শেষকৃত্যের সময় উত্তরপ্রদেশ সরোজ নদীর তীরে ছিলেন তার 13 জন শিষ্য। বহু রিপোর্ট বলছে উত্তরপ্রদেশের তাবড়া মন্ত্রী থেকে শুরু করে দেশের নামি দামি ভিআইপিরা উত্তরপ্রদেশের এই ভগবানজি তথা গুমনামি বাবার এই আশ্রমে যেতেন। কেউ বলতেন তার সঙ্গে নেতাজির হুবহু মিল আছে, এমনকি কারোর মতে তিনি স্বয়ং সুভাষচন্দ্র বসু। আবার অনেকের মতে গুমনামি একজন বহুরূপী। কমিশনের রিপোর্ট বলছে গুমনামি বাবা একজন বাঙালি ছিলেন। তিনি বাংলা ছাড়াও হিন্দি ও ইংরেজিতে দারুণ পারদর্শী ছিলেন। কমিশনের মনে হচ্ছে নেতাজির মতো কথা বলার ধরন গুমনামি বাবা থাকলেও তিনি নেতাজি নন। তিনি ছিলেন এক জ্ঞানের ভান্ডার, যে কারণে অনেকে বিশ্বাস করতে চাইছিলেন না যে তিনি নেতাজি নন। আবার অনেকের মতে গুমনামি বাবা যদি নেতাজি হতেন তাহলে তাকে এতদিন লোকচক্ষুর আড়ালে রাখা সম্ভবই হতো না। কারণ ভারতের ইতিহাসে সব থেকে বড় বীর যাকে মানুষের ইতিহাসে আবেগ, তিনি যে দেশে ফিরে আসবেন আর মানুষ তা জানতে পারবে না, এটা তো একদমই হয় না। তবে এমন কিছু জ্বলন্ত প্রমাণ তার ঘর থেকে পাওয়া গেছে যেটা দেখার পর আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। আমরা এমন কিছু তথ্য তুলে ধরবো যা আপনারা ইন্টারনেটে পাবেন না। আপনারা চাইলে আমাদের পরবর্তী পার্টে গুমনামি বাবা সম্পর্কে আরো বিস্তারিত আপনাদেরকে জানাবো। নেতাজির বৌদির নিজ হাতে লেখা চিঠি পাওয়া গিয়েছিল, যাতে লেখা ছিল, পরম কল্যাণীয় দেবর, আমার তরফ থেকে প্রাণের তরফ থেকে আপনাকে আশীর্বাদ, যার সন্দেহের মেঘ আরো গাঢ় হয়ে যায়। মুখার্জি কমিশন এবং পরবর্তীকালে এই কথা স্বীকার করেছিল যে ভগবানজির গলার স্বরের সঙ্গে নেতাজির গলার মিল ছিল এবং উভয়েই বাঙালি ছিলেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয় লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর সঙ্গে নেতাজির অন্তর্ধান রহস্যের কোনো সম্পর্ক থাকতে পারে? আর তিনি ভারতবাসীকে কি জানাতে চেয়েছিলেন যা তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়? সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে বন্ধুরা একদমই ভুলবেন না। এই কারণে শেয়ার করবেন যাতে প্রত্যেকটা মানুষ এই জরুরি তথ্যগুলো পেতে পারে। বন্ধুরা, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন। এমনকি আপনারা নেতাজির আরও ভিডিও দেখতে ইচ্ছুক সেটাও কমেন্টে জানাতে পারেন। এবং বন্ধুরা, আপনার মতামতের ভিত্তি করে আমরা এর উপর আরও একটি বড় সিরিজ অবশ্যই জানাবো। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে কোনো এক ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।